উকিল কাকু, আপনি যেভাবেই হোক না কেন আমার হয়ে আপনাকে কেসটা লড়তেই হবে। আপনি ভুলে যান যে ওই সৌরভ বিপ্লব আমার দাদা হয়। আপনাকে এই কেসটা জিততেই হবে। আমি কিছুতেই আমার ভাগের অধিকারটা ছাড়তে পারবো না। তুমি এরকম করো না বৌমা, ছেড়ে দাও না, যা হওয়ার তো হয়েই গেছে। এসব করে আর কি লাভ হবে বলো? ওরা যখন তোমার মায়ের বাড়ি ভাগাভাগি করে সুখেই আছে, শান্তিতে আছে, তখন ওদেরকে ওদের মতো করেই থাকতে দাও। তুমি বেকার বেকার এসব ঝামেলার মধ্যে আর পড়ো না। না মা, আমি তো এতদিন নিজের মতোই ছিলাম, কিন্তু আমি কিছুতেই আর শান্তিতে থাকতে পারবো না। ওরা আমার সঙ্গে অন্যায় করেছে, আর আমি এই অন্যায়ের প্রতিবাদ করবই। উকিল কাকু, আপনি একমাত্র আমার ভরসা। কেবলমাত্র আপনিই আমাকে সাহায্য করতে পারবেন। আমি ভাবতেও পারছি না আমার বিয়ে 6 মাসের মধ্যে এত কিছু হয়ে যাবে। প্রিয়াঙ্কা মাত্র 6 মাস আগে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছিল। তবে প্রিয়াঙ্কার এখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। অনেক ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছিল। সে তার বাবা, 2 দাদা এবং 2 বৌদির সঙ্গে বাস করত। প্রিয়াঙ্কার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে চাকরি করার, কিন্তু হঠাৎ করে তার বাবা হরিপদ বাবু ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। এর ফলে হরিপদ বাবু তার মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করে। মা প্রিয়াঙ্কা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই তো দেখতেই পাচ্ছিস আমার শরীরের অবস্থা ভালো নেই। আমি আর কদিনই বা বেঁচে থাকবো তারও তো কোনো ঠিক নেই। আমার কথা শোন মা, তুই বিয়েটা করে নে। আমি তোর জন্য অনেক ভালো সম্বন্ধ দেখেছি। তুমি এসব কথা কেন বলছো বাবা? আমি এখন বিয়ে করব না, আর তোমার কিছুই হবে না। তুমি ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু বলেছেন তো কিছুদিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে। না রে মা, আমার যদি এখন হঠাৎ কিছু হয়ে যায় তাহলে তোর কি হবে বলতো? হ্যাঁ, আমি মানছি আমার 2 ছেলে বৌমা আছে বাড়িতে, কিন্তু তবু আমি কারোর ওপর ভরসা করতে পারছি না। সেই জন্য আমি তোর বিয়ে দিয়ে শান্তিতে মরতে চাই। তুই দয়া করে রাজি হয়ে যা মা। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা তার বাবার কথা মেনে নিয়ে বিয়ে করতে রাজি হয়। হরিপদ বাবু তখনই তার খুবই কাছের বন্ধু দীপঙ্কর বাবুকে বাড়িতে ডাকে। দীপঙ্কর বাবু পেশায় একজন উকিল ছিল। হরিপদ বাবু তার মনের সব কথাই তার কাছের বন্ধুর সঙ্গে শেয়ার করত। যেহেতু হরিপদ বাবুর শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ ছিল, তাই সে তার বন্ধুকে প্রিয়াঙ্কার বিয়ের সমস্ত দায়িত্ব দেয়। হরিপদ বাবু প্রিয়াঙ্কার বিয়ে রণজয়ের সঙ্গে ঠিক করেছিল, আর মাত্র 2 মাস পরেই তাদের বিয়ে ছিল। কিন্তু বিয়ের 1 মাস আগেই হরিপদ বাবু মারা যায়। প্রিয়াঙ্কা তার বাবাকে হারিয়ে খুবই ভেঙে পড়ে। সে তার বাবাকে খুবই ভালোবাসতো। বাবা মারা যাওয়ার পর সে সবসময় একদম চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। এমনকি তার বিয়ে করারও কোনো ইচ্ছা ছিল না। কিন্তু বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য কোনো মতে রণজয়ের সঙ্গে বিয়ে করে সে শ্বশুর বাড়িতে চলে যায়। আমি জানি বৌমা, তোমার বাবার জন্য মন খারাপ তোমার, তাই তো? কিন্তু দেখবে সব ঠিক হয়ে যাবে। যার যখন সময় হবে তাকে তো যেতেই হবে বলো। তোমার বিয়ে হয়েছে, তুমি নতুন জীবন শুরু করেছো। এই বাড়িটাও তোমার কাছে নতুন। তবে আমরা যতটা পারবো চেষ্টা করব তোমাকে ভালো রাখার। মোহনা দেবীর মুখে এই কথা শুনে প্রিয়াঙ্কা খুশি হয়। প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ির বাকি সদস্যরাও তাকে খুব ভালোবাসা দেয়, যাতে প্রিয়াঙ্কা তার বাবার মৃত্যু যন্ত্রণাকে ভুলে যেতে পারে। এভাবেই কিছুদিন কাটে। শ্বশুর বাড়িতে সকলের কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার পরও প্রিয়াঙ্কা বেশিরভাগ দিনই মন খারাপ করে বসে থাকে। তাই একদিন প্রিয়াঙ্কার শাশুড়ি মা তাকে বলে, আমি বলছিলাম কি, বিয়ে করে এসে তুমি তো একবারও বাপের বাড়িতে যাওনি। আমার মনে হয় তোমার কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসা দরকার। বাড়িতে তো তোমার দাদারা আছে, বৌদিরা আছে, ওদের সাথে কিছুদিন থাকো, দেখবে তোমার মনটা যদি ভালো হয় তাহলে। শাশুড়ি মায়ের এই কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। আপনি সত্যি আমার মনের কথাটা বুঝতে পেরেছেন মা। আমার ভীষণ বাড়িতে যাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু আমি মুখ ফুটে আপনাকে বলতে পারিনি। ঠিক আছে বৌমা, তাহলে তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিনই তোমার বাপের বাড়িতে গিয়ে থেকে এসো। তোমার কোনো চিন্তা নেই, আমি সবকিছু সামলে নেব। তুমি শুধু মন বড় হয়ে বসে থাকবে না, তাহলেই হবে। তোমার মুখে আমি শুধু হাসি দেখতে চাই। চলো এবার তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। ঠিক আছে মা, চলুন। আচ্ছা, আমি একবার আমার দাদা বৌদিকে ফোন করে জানিয়ে দিই। না না, আমি ওদেরকে ফোন করব না। আমি ফোন না করেই হঠাৎ করে ওদের সামনে চলে যাব। তাহলে ওরা সবাই আমাকে দেখে খুব খুশি হবে। আমি ওদেরকে সারপ্রাইজ দেব। ভালো হবে তো বলুন মা? হ্যাঁ হ্যাঁ বৌমা, নিশ্চয়ই। বিয়ের পরে তুমি প্রথমবার বাপের বাড়িতে যাচ্ছ, সবাই খুশি তো হবেই। প্রিয়াঙ্কা বাপের বাড়িতে গিয়ে অনেকদিন থাকার জন্য বেশি করে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সে যখন তাদের বাড়িতে পৌঁছায় তখন সে দেখে যে তাদের বাড়ির মেন গেটে তালা দেওয়া। এই দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয়।
এ কি, বাড়িতে তালা দেওয়া কেন? দাদা বৌদিরা সবাই কোথায় গেছে? একবার কি ফোন করে দেখবো? এই বলে প্রিয়াঙ্কা তার দাদা এবং বৌদিকে ফোন করতে থাকে, কিন্তু কেউই তার ফোন ধরে না। প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সবাই মিলে একসঙ্গে কোথায় গেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ফোন করছি, ফোনও ধরছে না, ব্যাপারটা কি? তখনই প্রিয়াঙ্কা তাদের এক প্রতিবেশীকে দেখতে পায়। ও কাকিমা, আমার দাদা বৌদিরা সবাই কোথায় গেছে বলতে পারবে? বাড়িতে তালা দেওয়া, কাউকে তো দেখতেই পাচ্ছি না। ও মা, তোমার দাদা বৌদি বিদেশে ঘুরতে গেছে তুমি জানো না? এলাকার চারিদিকে শোরগোল পড়ে গেল। ছোট বাচ্চা থেকে বড় কেউ বাকি নেই, সবাই জানে তোমার দাদা বৌদিরা বিদেশে ঘুরতে গেছে, আর তুমি জানো না? এই শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, দাদা বৌদিরা বিদেশে ঘুরতে গেছে? কই, আমি তো জানি না। আমি তো বরং থাকবো বলে এখানে এসেছিলাম। ঠিক আছে কাকিমা, কোনো ব্যাপার নয়, আমি তাহলে শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। গাড়িতে করে যেতে যেতে সে নানান ধরনের চিন্তা ভাবনা করতে থাকে। দাদা বৌদিরা বিদেশে গেল, দাদা বৌদি তো একবার আমাকে ফোনও করে না, জানানো তো দূরের কথা। বিয়ের পর থেকে দাদা বৌদিকেও একবারও ফোন করে আমার খোঁজ খবর পর্যন্ত নেয়নি। এমনকি আমিও তো বেশ কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু কেউ ফোন ধরেনি, আর এখনো ফোন ধরছে না। যাক, এত ভেবে লাভ নেই, হয়তো ঘুরতে গেছে, ওরা ব্যস্ত আছে। প্রিয়াঙ্কাকে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসতে দেখে তার পরিবারের সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। কি হলো বৌমা, তুমি তোমার বাপের বাড়িতে থাকতে গেলে, তুমি ওখানে না থেকেই ফিরে এলে কেন? আসলে আমার দাদা বৌদিরা সবাই মিলে বিদেশে ঘুরতে গেছে, আমি তো কিছু না জানিয়েই বাড়িতে চলে গেলাম। ওরা বাড়িতে নেই, বাড়িতে তালা দেওয়া দেখে আমি আবার ফিরে এলাম। কি বলছো কি, তোমার দাদা বৌদি সবাই মিলে বিদেশে ঘুরতে গেছে? বৌমা, বিদেশে ঘুরতে যাওয়ার জন্য তো অনেক টাকার প্রয়োজন, তাই না? তাও আবার একজন নয়, দুজন নয়, 4 জন বড় মানুষ, তাদের সাথে আবার 2 জন বাচ্চাও আছে। এতজন মিলে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য নিশ্চয়ই অনেক টাকার দরকার। হ্যাঁ মা, সে তো অনেক টাকা লাগবেই, কিন্তু আপনি এরকম অদ্ভুত প্রশ্ন করছেন কেন? বিদেশে ঘুরতে গেছে, নিশ্চয়ই টাকা পয়সা আছে বলেই গেছে। কিন্তু তোমার বিয়ের সময় তো তোমার দাদাদের অবস্থা ভীষণই খারাপ ছিল, তুমি হয়তো জানো না। তোমার বিয়ের সময় কিন্তু তোমাদের বাড়িতে অনেক ঝগড়া ঝামেলা চলেছে, এমনকি আমাদের সঙ্গেও তোমার দাদাদের কিছু জিনিস নিয়ে ঝামেলা হয়েছিল। সেই সময় তোমাকে কেউ কিছু জানায়নি। মানে, আমার বিয়ের সময় ঝামেলা হয়েছে? কিন্তু কি নিয়ে? আমাকে তো কেউ কিছু বলেনি। আসলে তখন তুমি শোকাহত ছিলে বলে তোমাকে কেউ কিছু জানায়নি। আসলে তোমার বিয়ের সময় তোমার দাদা বৌদিরা বলেছিল ওদের কাছে কোনো টাকা পয়সা নেই, ওরা তোমার বিয়েতে কোনো রকম ভাবে টাকা পয়সা খরচা করতে পারবে না, নাকি ওদের ব্যবসাতে কোনো বড় ক্ষতি হয়েছিল, আর সেই কারণেই তোমাদের বিয়ের সমস্ত খরচ আমরাই বহন করেছিলাম। হ্যাঁ প্রিয়াঙ্কা, আমি জানি তুমি এগুলো শুনে ভীষণ অবাক হচ্ছ, আর আমরাও ঠিক ততটাই অবাক হয়েছিলাম তোমার দাদার কথা শুনে। তোমার দাদাদের কাছে যখন টাকা নেই, তোমার বিয়েতে যখন কোনো খরচাই করেনি, তাহলে এখন সবাই মিলে কিভাবে বিদেশে ঘুরতে গেল বলো তো? আমার বিয়েতে এত কিছু ঘটে গেল আর আমি জানতেও পারলাম না। আপনারা তো জানেন আমাদের অবস্থা খুবই ভালো ছিল। আমার বাবা এক বড় ব্যবসায়ী ছিল, আমাদের জায়গা জমি সম্পত্তিরও কোনো অভাব নেই, বাবার ব্যাংক ব্যালেন্সও প্রচুর। তারপরও আমার দাদারা এমন কেন করলো আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা কিছু বুঝতে না পেরে তার দাদা এবং বৌদিদের বিদেশ থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। এরই মাঝে সে তাদেরকে অনেকবার ফোনও করে, কিন্তু কিছুতেই তারা প্রিয়াঙ্কার ফোন রিসিভ করে না। দেখতে দেখতে 1 মাস কাটে। একদিন প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সঙ্গে শপিং করতে যায়। শপিং করতে গিয়ে প্রিয়াঙ্কা তার 2 বৌদি টুকটুকি এবং লিপিকাকে দেখতে পায়। প্রিয়াঙ্কা তার 2 বৌদিকে দেখে খুবই খুশি হয়। সে তার 2 বৌদিকে দূর থেকে ডাক দেওয়া শুরু করে। বৌদি, বৌদি, বড় বৌদি, ছোট বৌদি, এই যে এদিকে 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 দেখো। ও বৌদি, শুনতে পাচ্ছ? প্রিয়াঙ্কা বুঝতে পারে তার বৌদিরা তাকে দেখেও ইচ্ছা করে না দেখার ভান করে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করছে। প্রিয়াঙ্কার কাছে ব্যাপারটা বড্ড অদ্ভুত বলে মনে হয়। বিয়ের আগে যে বৌদিরা তাকে অনেক ভালোবাসা দিত, সেই বৌদিরাই আজকে তাকে চিনতে পারছে না। বিয়ের পরে হঠাৎ করে প্রিয়াঙ্কার দাদা এবং বৌদিদের মধ্যে এই পরিবর্তন প্রিয়াঙ্কা কিছুতেই মেনে নিতে পারে না। মা, আমার সঙ্গে এসব কি হচ্ছে বলুন তো? আমার বিয়ে হয়ে গেছে বলে আমার দাদা বৌদিরা আমাকে এভাবে পর করে দিল। আমার সঙ্গে কেউ কোনো রকমের যোগাযোগ পর্যন্ত রাখছে না, কেউ আমার সঙ্গে কেন কথা বলছে না, আমাকে দেখেও বৌদিরা না দেখার ভান করে চলে গেল। এর কারণটা কি আমি বুঝতেই পারছি না কিছু।
এমন সময় প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয় তার বাবার খুব কাছের বন্ধু দীপঙ্কর বাবুর। মা প্রিয়াঙ্কা, তুই কেমন আছিস? আমি তোর সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোর ফোন নাম্বার খুঁজে পাইনি। তোর সঙ্গে যেটা হয়েছে খুব অন্যায় হয়েছে রে মা। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। কি অন্যায় হয়েছে উকিল কাকু? আপনি কিসের অন্যায়ের কথা বলছেন? প্লিজ আপনি আমাকে বলুন, আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, আপনি আমাকে বলতে পারবেন। ও, তাহলে তুই এখনো কিছু জানতে পারিসনি? যদি আমি ব্যাপারটা পরেই জানতে পেরেছিলাম। আসলে তোর বিয়ের পর তোর দাদারা তোর বাবার সমস্ত জায়গা জমির সমস্ত টাকা পয়সা ভাগাভাগি করে নিয়েছে, আর ওরা তোকে তোর বাবার সম্পত্তি থেকে বঞ্চিতও করেছে। আর সেই জন্য ওরা তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। তোর বাবার ইচ্ছে ছিল ওনার সমস্ত সম্পত্তি 3 ভাগে ভাগ হবে, আর যেটা সমস্ত দায়িত্ব তোর বাবা আমাকেই দিয়েছিল। কিন্তু তোর দাদারা আমাকে কিছু না জানিয়ে অন্য উকিল হায়ার করেছিল, তাই আমি কিছু করতে পারিনি। দীপঙ্কর বাবুর কাছ থেকে আসল সত্য জানার পর প্রিয়াঙ্কা সমস্ত ব্যাপারটা খুব ভালো মতোই বুঝতে পারে। রাগে দুঃখে তার প্রচন্ড পরিমাণে কান্না পায়। প্রিয়াঙ্কা এরকম অন্যায় কিছুতেই মেনে নিতে পারে না। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না আমার নিজের দাদা বৌদিরা শুধুমাত্র টাকার জন্য এতটা নিচে নেমে যাবে। ওরা যদি আমাকে ভালোভাবে বলতো তাহলে তো আমি নিজের ইচ্ছায় ওদেরকে সব দিয়ে দিতাম, কিন্তু ওরা যেটা করেছে সেটা অন্যায়। আমি অন্যায়ের প্রতিবাদ করবই। আমার টাকা পয়সা সম্পত্তির দরকার নেই, কিন্তু শুধুমাত্র ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে এখন এসব করতেই হবে, তবেই ওরা বুঝতে পারবে। উকিল কাকু, তুমি কি আমার হয়ে কেসটা লড়তে পারবে? বলো না। এভাবেই প্রিয়াঙ্কা দীপঙ্কর বাবুর সহায়তায় তার দাদা এবং বৌদিদের বিরুদ্ধে কেস করে। দীর্ঘদিন ধরে তাদের কেস চলতে থাকে। অবশেষে প্রিয়াঙ্কার সঙ্গে ন্যায্য বিচার করা হয়। কোর্ট থেকে হরিপদ বাবুর সমস্ত সম্পত্তি টাকা পয়সা 3 ভাগে বিভক্ত হয়ে যায়। প্রিয়াঙ্কা লাস্ট একবারের জন্য তার দাদা বৌদিদের সামনে গিয়ে দাঁড়ায়। তোমাদের সঙ্গে আমি কোনো রকমের সম্পর্ক পাতাতে এখানে আসিনি। আমি শুধু তোমাদেরকে এটাই জানাতে এসেছি আমি আমার ভাগে সমস্ত সম্পত্তি গরিবদেরকে দান করব। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার এই পৃথিবীতে মা বাবা দাদা বৌদি কেউ নেই। আমি আমার স্বামী আর আমার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়েই সুখে থাকতে চাই। চললাম। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। টুকটুকি এবং রূপালী 2 বোন ছিল। বিয়ের পর তারা 2 বোন একই ফ্ল্যাটে থাকতো। টুকটুকি তার স্বামী চন্দন এবং 2 ছেলে মেয়ে রিঙ্কি ও রাজুর সঙ্গে দোতলাতে থাকতো। আর অন্যদিকে রূপালী তার স্বামী বিপ্লব এবং তাদের একমাত্র মেয়ে মিমির সঙ্গে 3 তলাতে থাকতো। 2 বোন একই জায়গায় থাকার ফলে তাদের 2 পরিবারের মধ্যে অনেক মিল ভালোবাসা ছিল। যে কোনো উৎসব অনুষ্ঠান তারা একই সঙ্গে মিলেমিশে একই জায়গায় উদযাপন করত। 2 বোন একে অপরের সঙ্গে মনের কথাও শেয়ার করত। তাদের 2 বোনের বাবা মা এবং দাদা বৌদি মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখাও করতে আসতো। এরকম ভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল। একদিন ছোট বোন রূপালী তার স্বামী বিপ্লবকে বলে, কি গো, মনে আছে তো তুমি কি বলেছিলে? তুমি কিন্তু বলেছো এবার দীপাবলিতে আমি নিজের ইচ্ছা মতো আমাদের ঘরবাড়ি ডেকোরেট করতে পারবো। মনে আছে নাকি ভুলে গেছো তুমি? আমার সব মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। কিন্তু এসবের জন্য তো তোমাকে অপেক্ষা করতে হবে। শুধু একবার আমার বোনাসটা পেয়ে যাই, তারপর সব টাকা আমি তোমার হাতে তুলে দেবো। তুমি যা ইচ্ছা তাই করবে। তুমি তোমার মনের মতো দীপাবলি পালন করবে, ঠিক আছে? এই শুনে রূপালী খুবই খুশি হয়। তখনই তাদের মেয়ে মিমি সেখানে এসে বলে, বাবা, এবার দীপাবলিতে আমাকে কিন্তু একটা বারবি গাউন কিনে দেবে। রিঙ্কিও এবার বারবি গাউন কিনবে বলেছে। আমরা 2 বোন একসঙ্গে বারবি গাউন পরবো। আর শোনো বাবা, তুমি কিন্তু আমাকে এবার অনেক পটকা আর আতশবাজি কিনে দেবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি সব কিনে দেবো। শুধু একবার আমি বোনাসটা পেয়ে যাই, তোমাদের মা মেয়ে দুজনের সব ইচ্ছা আমি পূরণ করবো। অন্যদিকে টুকটুকির পরিবারেরও ঠিক একই অবস্থা ছিল, কারণ চন্দন এবং বিপ্লব দুজনেই একই কোম্পানির আন্ডারে চাকরি করত। তাই তারা বোনাসের জন্য অপেক্ষা করতে থাকে। প্রত্যেক বছর টুকটুকি এবং রূপালী 2 বোন দীপাবলিতে একই সঙ্গে কেনাকাটা করত। তারা যতটা সম্ভব একসঙ্গে সাদৃশ্য বজায় রেখে সমস্ত কেনাকাটা করত এবং তারা প্রায় একই রকম ভাবেই তাদের বাড়িটাকে সাজাতো। 2 বোন প্রায় প্রত্যেক দিনই দীপাবলির জন্য প্ল্যানিং করতে বসে। এরকম ভাবেই কয়েকটা দিন কাটে। একদিন হঠাৎ করেই চন্দনের ফোনে এক অজানা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, মিস্টার চন্দন বলছেন? হ্যাঁ, আমি উকিল কমলকান্ত বলছি। কয়েকদিন আগে যে আপনার কাকামশাই মারা গেল না,
আপনার কাকামশাই মারা যাওয়ার আগে ওনার কোটি কোটি টাকার সম্পত্তি সব আপনার নামে করে গেছে। ওনার যেহেতু সাত কোলে কেউ নেই, তাই হয়তো উনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন। আপনি একবার এসে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন, তারপর আপনি ডকুমেন্টস গুলো নিয়ে ব্যাংকে যাবেন। আপনার কাকাবাবুর অ্যাকাউন্টে সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। এই কথা শুনে চন্দন বেজায় খুশি হয়। সে সঙ্গে সঙ্গে তার বউকে ফোন করে সেখানে ডাকে এবং খুবই আনন্দের সঙ্গে তার বউকে সেই সুখবরটা জানায়। ও মাই গড চন্দন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার মানে আমরা রাতারাতি কোটিপতি হয়ে গেলাম। আমি যে কখনো এতটা বড়লোক হতে পারবো আমি তো স্বপ্নেও ভাবিনি। চন্দন, এবার আমরা আমাদের জীবনের সবচেয়ে সেরা দীপাবলি সেলিব্রেট করব। এবার আমি এমন দীপাবলি সেলিব্রেট করব যে সবাই হা করে শুধু দেখতেই থাকবে। টুকটুকি আর সময় অপচয় না করে সঙ্গে সঙ্গে তার ছোট বোনের কাছে চলে যায়। টুকটুকি কিছু বলার আগেই রূপালী তার দিদিকে দেখে বলে, দিদি আজকে তোরা বোনাস পেয়ে যাবে। আজকে তাহলে আমরা দুই বোন কেনাকাটা করতে বেরিয়ে যাব। ঘর সাজানো জিনিসপত্র, লাইট এগুলো আজকে কিনে নেব, তার পরের দিন না হয় অন্য কেনাকাটাগুলো সেরে নেব। না রে বোন, আমি তোর সঙ্গে আর কোনো কেনাকাটাই করতে পারবো না। আসলে আমি তোকে এটাই বলতে এসেছিলাম। চন্দনের কাকামশাই মারা গেছে, তোকে বলেছিলাম না? ওনার সমস্ত সম্পত্তি এখন আমরা পেয়ে গেছি। এখন আমরা কোটি কোটি টাকার মালিক। বুঝতেই তো পারছিস, এবার আমি আর সাধারণভাবে দীপাবলি পালন করতে পারবো না। বাহ, এটা তো খুব ভালো কথা দিদি। উপরওয়ালাকে ধন্যবাদ জানাও। আর তুমি সাধারণভাবে দীপাবলি পালন করবে না বললে, মানে তুমি কেমন ভাবে দীপাবলি পালন করবে? ঠিক যেমন বড় লোকেরা দীপাবলি পালন করে, এবছর আমি সেরকম ভাবে বড় লোকেদের মতোই দীপাবলি পালন করব। দীপাবলি উপলক্ষে আমার বাড়িতে একটা পার্টির আয়োজন করব। তোকে তো অবশ্যই নিমন্ত্রণ করব, তুই যেহেতু আমার বোন। আর এবছর আমি সবচেয়ে দামি দামি জিনিসপত্র কেনাকাটা করব। তুই আমার সঙ্গে তালে তাল মিলিয়ে কিছুই কিনতে পারবি না, সেই জন্য তুই নিজের মতো কেনাকাটা করে নিবি, ওকে? এই বলে টুকটুকি সেখান থেকে চলে যায়। টুকটুকি সেখান থেকে চলে যাওয়া মাত্রই বিপ্লব খুবই মন খারাপ করে অফিস থেকে বাড়ি ফিরে আসে। কি হয়েছে বিপ্লব, তোমাকে দেখে টেনশনে আছো মনে হচ্ছে? হ্যাঁ রূপালী, আর বলো না, আমাদের কোম্পানির একটা বড় পেমেন্ট আটকে গেছে। আর সেই কারণে আমাদের বস বলেছে এবার কোনো এমপ্লয়িকেই বোনাস দেওয়া হবে না। এবার কি হবে রূপালী? আমরা তো বোনাস পাবো বলে সবকিছু ভেবে রেখেছিলাম। আমার মাইনের টাকা যদি সবই দীপাবলির জন্য শেষ করে দিই, তাহলে তো এক মাস সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়বে। তাই এবছর যতটা কম টাকার মধ্যে দীপাবলি পালন করা যায় সেটাই চেষ্টা করতে হবে। বিপ্লবের মুখে এমন কথা শুনে রূপালী কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ সে ভালো করে জানতো এতে বিপ্লবের কোনোই দোষ নেই। কোনো অসুবিধা নেই বিপ্লব, এবছর না হয় আমরা পরের বছর নিশ্চয়ই ভালো করে দীপাবলি পালন করব। চলো হাত মুখ ধুয়ে খেয়ে নেবে চলো। রূপালীর মুখে এমন কথা শুনে বিপ্লবও খুশি হয়, কিন্তু রূপালী মনে মনে শুধুই ভাবতে থাকে কিভাবে সে দীপাবলির জন্য সমস্ত কেনাকাটা করবে। কারণ কম করে হলেও দীপাবলিতে সকলেরই অনেক রকমের খরচা থাকে। সে পরের দিন তার কাছে জমানো কিছু টাকা নিয়ে যৎ সামান্য শপিং করে বাড়ি ফেরে। সেদিনই টুকটুকি তার কাছে এসে বলে, এই দেখ আমি কত দামি দামি জিনিস কিনে এনেছি। আজকে আমি কত টাকা শপিং করেছি জানিস? তুই শুনলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমি শুধুমাত্র রিলেটিভ আর আমার বন্ধু বান্ধবদের উপহার দেওয়ার জন্য 2 লক্ষ টাকা শপিং করেছি। আমার জন্য একটা 1 লক্ষ টাকা দামের শাড়িও কিনেছি। আচ্ছা তোর কেনাকাটা কত দূর? তুই তো আমাকে দেখালি না এখনো পর্যন্ত কিছু। এখনো আমার কেনাকাটা তেমন ভাবে হয়নি দিদি, বুঝতেই তো পারছো এবার আমাদের অনেক হাত টানাটানি। আমি নিজের জন্য এবার কিছু কিনবো না, শুধু আমার মেয়েটাকে একটা ভালো মতো বারবি গাউন কিনে দিতে পারলেই আমার শান্তি। ও তো রিঙ্কির সঙ্গে ম্যাচিং করে বারবি গাউন পরবে বলে বড্ড জেদ ধরে বসে আছে। এ বাবা, বোকার মতো কথা বলিস না রূপালী। আমি তো আমার মেয়ের জন্য 50,000 টাকা দামের বারবি গাউন কিনে দিয়েছি, তুই যেটা কখনোই কিনতে পারবি না। তোর মেয়েকে বোঝা, কি আর করবি বল। এই বলে টুকটুকি সেখান থেকে চলে যায় এবং সে চন্দনকে দেখাতে থাকে সে আজকে কি কি শপিং করেছে। টুকটুকি, এগুলো কিন্তু তুমি ঠিক করছো না। হ্যাঁ মানছি এখন আমাদের কাছে অনেক টাকা পয়সা সম্পত্তি আছে, কিন্তু তাই বলে যে সবকিছু নিজের ইচ্ছা মতো শেষ করে ফেলবে এটা কিন্তু একদম ঠিক নয়। এভাবে টাকা পয়সা ব্যয় করো না, যেগুলো দরকার নেই সেগুলো করার কি মানে? তুমি 2 লক্ষ টাকা শপিং কেন করেছো বলো? আমি তোমাকে বলেছিলাম না আমি টাকাগুলো দিয়ে একটা বড় কোনো ব্যবসা শুরু করবো? চন্দন, আমরা এখন আর গরিব নই, আমাদের তো এখন আর বুঝে শুনে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। কোটি কোটি টাকার কাছে 2 লক্ষ টাকা খুবই বিন্দু মাত্র। আমরা এত বড়লোক হয়ে গেছি, তারপর আমরা যদি গরিবদের মতো দীপাবলি সেলিব্রেট করি তাহলে তো লোকজন হাসবে। সবাইকে বোঝাতে হবে তো আমরা বড়লোক হয়ে গেছি।
দেখো কোনো কিছু কিন্তু অতিরিক্ত ভালো নয়, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। তুমি শপিং করতে গিয়েছিলে ঠিক আছে, কিন্তু রিঙ্কি আর রাজুকে একা ছেড়ে চলে গিয়েছিলে কেন? বড়লোক হওয়ার পর কি ছেলে মেয়েদের প্রতিও তোমার দায়িত্ব কমে গেছে? দেখো আর 3-4 দিন পরে দীপাবলি, আমি বাড়িতে আর কোন রকমের অশান্তি চাইছি না। সবসময় খিটির খিটির করবে না, যাও তো এখান থেকে। এই বলে টুকটুকি সেখান থেকে চলে যায়। পরের দিন টুকটুকি এবং দীপাবলির বাবা মা দাদা বৌদি সকলেই বেশ কিছু উপহার নিয়ে তাদের দুই বোনের সঙ্গে দেখা করতে আসে। সবার আগে তারা বড় বোন টুকটুকির বাড়িতেই যায়। টুকটুকি তাদের জন্য খুবই দামি দামি খাবার খাওয়ার আয়োজন করে। এত দামি দামি খাবার দেখে তার পরিবারের সকলে ভীষণ অবাক হয়। বাবা টুকটুকি, আমরা আসবো বলে তুমি এত কিছু আয়োজন করলে, কোনটা ছেড়ে কোনটা খাবো আমি তো বুঝতেই পারছি না। আমি আমার ননদের বাড়িতে এসেছি নাকি বিয়ে বাড়িতে এসেছি বোঝা মুশকিল। এখন তো আমার ননদ বড়লোক হয়ে গেছে বৌদি, আর আমি তোমাদের জন্য এত আয়োজন করেছি তা নয়। আসলে এখন সাধারণত আমাদের বাড়িতে এমন খাবারই খাওয়া হয়, আর আমি তোমাদের জন্য অনলাইন থেকে খাবারও অর্ডার করেছি। এই বলে টুকটুকি তার পরিবারের সকলের জন্য অনেক দামি দামি উপহার আলমারি থেকে বের করে নিয়ে আসে। এই নাও আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার। এতে অনেক অনেক ফল আছে, ড্রাই ফ্রুটস আছে, মিষ্টি আছে, জামা কাপড় আছে, আর অনেক পটকা আতশবাজি সবকিছুই আছে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সবার জন্যই জামা কাপড় কিনেছি। সাব্বাস টুকটুকি, তুমি বড়লোক হয়ে যাওয়ার পর আমাদেরও তো দেখছি অনেক লাভ হচ্ছে। দেখ মা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। এত বাড়াবাড়ি করা কিন্তু ঠিক নয়। আমাদের জন্য এত কিছু কেনার তো কোনো মানেই হয় না। এত বড় হয়ে গেছিস, এখনো কিছুই বুঝতে শিখিসনি। টুকটুকি তার মায়ের কথাই কোনরূপ পাত্তা দেয় না। তার পরিবারের সবাই কিছুক্ষণ পর রূপালীদের বাড়িতে যায়। টুকটুকিও তার বাবা মা দাদা বৌদির সঙ্গে রূপালীদের বাড়িতে গিয়েছিল রূপালী তার পরিবারের সকলকে কি উপহার দেবে সেটা দেখার জন্য। রূপালী তার পরিবারকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। তোমরা কেমন আছো সবাই? শুধুমাত্র উৎসবে অনুষ্ঠানের সময় দেখা করতে আসলে হবে? মাঝে মধ্যে তো আমার বাড়িতে আসতেই পারো তোমরা। এসো, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। আজকে রাতে কিন্তু এখান থেকে খেয়ে তারপরেই বাড়ি যাবে। বিপ্লবকে আমি বাজারে পাঠিয়েছি। না না রূপালী, আজকে আমরা কোনো কিছুই খেতে পারবো না। টুকটুকি আজকে আমাদেরকে অনেক দামি দামি বড়লোকি খাবার খাইয়েছে। যা খেয়েছি এখন তো মনে হচ্ছে 2 দিন পর্যন্ত কিছু খেতেই পারবো না। আর আমাদের কিন্তু খুব দামি দামি উপহারও দিয়েছে। বৌদি, তোমার ছোট ননদও তোমাদের জন্য কেনাকাটা করেছে। কি রে রূপালী, তুই কি কিনেছিস দে সবাইকে। রূপালী খুব ভালো মতোই বুঝতে পারে টুকটুকি তাকে অপমান করার চেষ্টা করছে। তবুও সে সকলের জন্য যা যা উপহার কিনে রেখেছিল সেগুলো নিয়ে আসে। এতে তোমাদের জন্য ফল আর মিষ্টি আছে। মা, এই নাও। শুধুমাত্র ফল এবং মিষ্টির কথা শুনে রূপালীর বৌদি মৌমিতা এবং টুকটুকি একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে, কিন্তু রূপালী তাদেরকে উপেক্ষা করারই চেষ্টা করে। আচ্ছা মা, এবার দীপাবলিতে কিন্তু তোমাদের সবাইকে আমার বাড়িতে আসতে হবে। আমি তো বলবো আর মাত্র 2 দিন বাকি, তোমরা এখন থেকে আমার বাড়িতে থেকে যাও। এবার কিন্তু দীপাবলিতে আমি অনেক বড় পার্টির আয়োজন করেছি। না রে মা, আমরা কেউ আসতে পারবো না। দীপাবলিতে কখনো বাড়ি অন্ধকার রাখতে নেই। আমরা সবাই চলে এলে বাড়িতে কে থাকবে? তোরা 2 বোন মিলে একসঙ্গে দীপাবলিতে মজা করিস, কেমন? আমরা এবার আসি। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে দীপাবলি চলে আসে। দীপাবলির দিন টুকটুকি কেবলমাত্র পার্টির আয়োজন করতেই ব্যস্ত থাকে। সে তার ছেলে মেয়েদের দিকেও কোনো রকমের খেয়াল রাখে না। তার ছেলে মেয়েরা তাকে বিরক্ত করলে সে তার ছেলে মেয়েদের হাতে অনেক অনেক পটকা এবং আতশবাজি ধরিয়ে দিয়ে বলে, তোরা আমাকে একদম বিরক্ত করবি না বলে দিলাম। যা, তোরা এগুলো নিয়ে ছাদে চলে যা। ছাদে গিয়ে তোরা মজা কর। এই শুনে তার ছেলে মেয়েরা ছাদে চলে যায়। রিঙ্কি এবং রাজু দুজনেই পটকা এবং আতশবাজি নিয়ে মজা করতে থাকে। আর তখনই সেখানে রূপালীর মেয়ে মিমি একটি খুবই সাধারণ জামা পরে খালি হাতে চলে আসে। রাজু দাদা, রিঙ্কি দিদি, আমাকে এবার আমার বাবা মা কিচ্ছু কিনে দেয়নি। তোমরা আমাকে আতশবাজি দাও না। এই যা এখান থেকে, আমরা তোর সঙ্গে মিশবো না। আমরা এখন বড়লোক হয়ে গেছি। তুই তো আমার মতো বারবি গাউনও পরিসনি। আর আমাদের কাছে অনেক আতশবাজি পটকা আছে, কিন্তু আমরা তোকে কিচ্ছু দেব না। যা, ভাগ এখান থেকে। এমন কথা শুনে মিমি খুবই জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। মিমিকে খুঁজতে খুঁজতে তখনই সেখানে রূপালী চলে আসে। আর ঠিক তখনই রিঙ্কি এবং রাজু আতশবাজি ফাটাতে গিয়ে তাদের হাত থেকে একটা আতশবাজি তাদের সামনে রাখায় একটা বড় ব্যাগের মধ্যে পড়ে যায়।
ওই ব্যাগের মধ্যে অনেক অনেক পটকা এবং আতশবাজি ছিল। এই দেখে রূপালী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেখানে এসে রিঙ্কি এবং রাজুকে সেখান থেকে সরিয়ে দেয়, কিন্তু ওই ব্যাগে ভর্তি আতশবাজি একসঙ্গে ফাটতে শুরু করে। এর ফলে রূপালীর গায়ে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে সেখানে বিপ্লব এসে রূপালীর গায়ে জল ঢালে এবং রূপালীকে হসপিটালে নিয়ে যায়। রূপালীর শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। দীপাবলির দিন নিজের বোনকে এরকম ভাবে হসপিটালে থাকতে দেখে টুকটুকি তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে বোন, আজকে আমার জন্য তোর এই অবস্থা হলো। দীপাবলির দিনে তোকে হসপিটালে থাকতে হচ্ছে। আসলে আমি টাকা পয়সার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে মা আর চন্দন অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি। আমি আমার ছেলে মেয়েদের দিকেও কোনো খেয়াল রাখিনি। আজকে যদি তুই আমার ছেলে মেয়েকে না রক্ষা করতিস তাহলে যে কি হতো। তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমার ভুল হয়ে গেছে। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। বড়লোক হওয়ার পর তো তোমার মাটিতে পা পড়ছিল না, তুমি তো আকাশে উড়ে বেড়াচ্ছিলে। যাও, তোমার বন্ধুরা তো দীপাবলির পার্টিতে তোমার জন্য অপেক্ষা করছে, গিয়ে পার্টি করো। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি আজকে আমাদের সকলে দীপাবলিটা নষ্ট করলে। টুকটুকি কারোর সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা পর্যন্ত বলতে পারে না। সে শুধুমাত্রই চোখে জল ফেলতে থাকে।